স্থানীয় পুলিশের ইন্সপেক্টর গঙ্গারাম বসু দত্ত সাহেবের বাড়িতে পাহারা দেওয়ার জন্য একজন কনস্টেবলকে রেখে গেছেন। গঙ্গারাম অতি সাদাসিধে মেজাজের নিরীহ ভদ্রলোক। রাত 10টা বাজতে না বাজতেই অমরেন্দ্রনাথ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছে। দত্ত সাহেব স্থির করলেন লাইব্রেরি ঘরে সে এই রাতটা অতিবাহিত করবেন। রাত যখন 1টা, তখন তিনি যে ঘরে সুরেন্দ্রনাথের মৃতদেহ রক্ষিত হয়েছিল সেই ঘরে প্রবেশ করলেন। দেখলেন রহিম বক্স তখনও দরজার পাশে টুলের উপর জেগে বসে আছে। তারপর তিনি কোনো জানলা দরজা খোলা রয়েছে কিনা পরীক্ষা করে দেখতে লাগলেন। রহিম বক্সকে আর একবার সতর্ক করে নিজের লাইব্রেরি ঘরে ফিরে গেলেন। ক্রমে রাত গভীর হল। সহসা দত্ত সাহেব চমকে জেগে উঠলেন। তার মনে হল দরজায় কে যেন মৃদু করাঘাত করল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 3টে বাজতে বেশি দেরি নেই। এমন সময় কে তার সাথে দেখা করতে এসেছে বুঝতে পারলেন না। বিস্ময়ের সাথে মনে একটা ভয়ের সঞ্চার হল। টেবিলের ড্রয়ার থেকে একটা রিভলভার বের করে নিলেন এবং ডান হাতে সেটা ঠিক করে ধরে বাঁ হাতে ধীরে ধীরে দরজা খুললেন। অস্পষ্ট আলোতে দেখলেন বাইরের ছায়া অন্ধকারের মধ্যে এক স্ত্রী মূর্তি দাঁড়িয়ে। তার লম্বা চুল হাওয়ায় উঠছে। দত্ত সাহেব প্রথমে চিনতে পারলেন না, পরে চিনলেন সেলিনা। সেলিনা উন্মাদিনীর মতন ঘরে প্রবেশ করল। দত্ত সাহেব সরে দাঁড়ালেন। কি এমন সময় সেলিনা, তুমি এখানে? ব্যাপার কি? হ্যাঁ, এমন সময় আমি চুপি চুপি লুকিয়ে চলে এসেছি। কেউ জানে না। না না না, জুলেখাও না। সুরেন্দ্রনাথ কোথায়? আমার সুরেন? তুমি কি শোনোনি সুরেন মরেছে? জানি, শুনেছি সুরেন মরেছে। এমন সময়ে আমি তাকে একবার দেখব না, দেখতে পাবো না? যেখানে সুরেন আছে সেখানে আমাকে নিয়ে চলো। এখনো দেরি করছো। কে তুমি? কি পাষাণ! তুমি এমন সময় আমায় একবার তাকে দেখতে দেবে না? সেলিনা এখন উন্মাদিনী। দত্ত সাহেব তা বুঝলেন। তিনি সেলিনাকে নিয়ে যে ঘরে সুরেন্দ্রনাথের দেহ রক্ষিত হয়েছিল সেই ঘরের দিক চললেন। ঘরে প্রবেশ করে দত্ত সাহেব স্তম্ভিত হলেন। কি সর্বনাশ, কি সর্বনাশ! বলতে বলতে তিনি ছুটে গেলেন। তাঁর চিৎকারে নীরব নিদ্রিত সেই প্রকাণ্ড অট্টালিকা প্রতিধ্বনিত হয়ে উঠল। শয্যা শূন্য, মৃতদেহ নেই। কোথায়? কই আমার সুরেন্দ্র? কই? কোথায়? বলতে বলতে উন্মত্ত বেগে সেখান থেকে ছুটে গিয়ে বিছানার উপর শুয়ে পড়ে কাতর কণ্ঠে বলতে লাগল, কই? এখানে তো নেই সুরেন্দ্র, এখানে নেই। কি মিথ্যে কথা! মিথ্যা কথা! হায় হায়, তবে কি আর আমি তাকে এ জন্মে দেখতে পাবো না? কি হবে আমার? আমি একবার তাকে দেখবো না? আমায় একবার বলে দাও, কোথায় কোথায় আমার সুরেন্দ্রনাথ? কোথায় আমার সুরেন্দ্রনাথ? ঈশ্বর জানেন, ঈশ্বর জানেন সুরেন্দ্রনাথ কোথায়। এই দিকে এই বিপদ, তার উপরে সেলিনার এই শোচনীয় অবস্থা। এখন যে তিনি কি করবেন, কি করলে ভালো হয় কিছুই ঠিক করতে পারলেন না। মাথার ভিতর গোলমাল হয়ে গেল। এমন সময় সেই ঘরে অমরেন্দ্রনাথকে আসতে দেখে দত্ত সাহেব অনেকটা ভরসা পেলেন। সে ঘরে প্রবেশ করে দেখল মামা অবাক মুখে দাঁড়িয়ে আছেন। শয্যায় মৃতদেহ নেই। সেখানে সেলিনা ব্যাকুলভাবে শুয়ে পড়ে কাঁদছে, আর রহিম বক্স অচেতন অবস্থায় মাটিতে পড়ে। হঠাৎ স্ত্রীলোকের আর্তনাদ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। এ কি ব্যাপার? কিছুই বুঝতে পারছি না। ওখানে ও কে? সেলিনা না? সেলিনাই কি চিৎকার করে কেঁদে উঠেছিল? হ্যাঁ, সেলিনা। কাউকে কিছু না বলে সেলিনা সুরেন্দ্রনাথের মৃতদেহ দেখবার জন্য পালিয়ে এসেছে।
প্রথমে সেলিনা লাইব্রেরি ঘরে যায়, দেখলাম সুরেন্দ্রর মৃত্যু সংবাদে সেলিনা একেবারে উন্মাদিনী হয়ে উঠেছে। এমনকি আমাকেও চিনতে পারেনি। সুরেন্দ্রের মৃতদেহ দেখালে সেলিনা কতটা প্রকৃতিস্থ হতে পারে মনে করে আমি তাকেই এখানে নিয়ে আসলাম। কিন্তু কি ব্যাপার দেখো অমর, হ্যাঁ, কি সর্বনাশ! মৃতদেহ কই? নেই নেই, আমার সুরেন নেই। তোমরা কি ভয়ানক লোক! তাকে তোমরা লুকিয়ে রেখেছো। রহিম বক্সের কি হয়েছে? হয়েছে সে পড়ে রয়েছে, নিদ্রিত কি মৃত কে জানে, হয়তো মরেছে। দত্ত সাহেবের শেষ কথাটা সেলিনার কাছে গেল। মরেছে শুনে সে আরো ব্যাকুলতা প্রকাশ করতে গেল এবং একান্ত ব্যাকুলভাবে দুই হাতে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। মরেছে, সুরেন মরেছে। কি ভয়ানক, কি ভয়ানক! কে আছো? আমার সুরেনকে এনে দাও। এখন আর চুপ করে থাকা একদম ঠিক নয়। আমি বাড়ির সকলকে ডেকে আনি। এখনই অপহৃত মৃতদেহের একটা অনুসন্ধান করা দরকার। এখন একটা কোনো প্রতিকার না করলে। এই বলে অমরেন্দ্রনাথ ছুটে বেরোতে যাবে, হঠাৎ দত্ত সাহেব তাড়াতাড়ি গিয়ে তার হাত ধরে ঘরে টেনে আনলেন। তাড়াতাড়ি কোনো কাজ করা ভালো নয়। আগে আমাদের হতভাগিনী সেলিনার একটা প্রতিকার করতে হবে। তুমি এখনই সেলিনাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো। তোমরা দুজনে বেরিয়ে গেলে আমি সবাইকে জাগিয়ে মৃতদেহ অনুসন্ধানের একটা বন্দোবস্ত করব। সেলিনা যে এমন সময় একা এখানে এসেছে তা কারো কানে না গেলেই ভালো হয়। তুমি কি বলো? সে ভালো কথা। সেলিনা, তুমি আমার সঙ্গে এসো। এখন তোমার এখানে থাকা কোনো মতে উচিত না। সেলিনা সে কথায় কর্ণপাত না করে বলল, সুরেন্দ্র কই? একবার আমি তাকে দেখতে পাবো না? সুরেন্দ্রনাথ এখানে নেই। এসো সেলিনা, আমি তোমাকে তোমার মার কাছে দিয়ে আসি। মা, মা আমার বড় নিষ্ঠুর। সেখানে যাব না, যাবো না। চলো চলো, আমার এখানে বড় কষ্ট হচ্ছে। আমি এখানে আর থাকবো না। আমাকে বাড়ি নিয়ে চলো। সুরেন্দ্র কোথায় গেল? আজ তার সঙ্গে একবার দেখা হলো না। কাল সব শুনতে পাবে। এখন তুমি অমরেন্দ্রনাথের সাথে বাড়িতে যাও। অমর, তুমি লাইব্রেরি রুম থেকে আমার শালটা এনে সেলিনাকে গায়ে দাও। অমরেন্দ্রনাথ তাড়াতাড়ি শাল নিয়ে আসলো। দত্ত সাহেব সেই শাল নিয়ে সেলিনার আপাদ মস্তক ঢেকে মুখের উপর টেনে দিলেন। পথে যদি কেউ সেলিনাকে দেখতে পায় তাও চিনতে পারবে না। দত্ত সাহেব দুজনকে নিয়ে বাইরে আসলেন। দেখলেন অল্প অল্প বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। ভালোই হয়েছে বুঝলে, এখন পথে কেউ নেই, গোপনে তোমরা যেতে পারবে। এই বলে তিনি একবার মেঘ অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তাকালেন। অমরেন্দ্রনাথ ও সেলিনা 2-4 পা অগ্রসর হতে না হতেই দত্ত সাহেব সশব্দে দরজা বন্ধ করলেন। দেখতে দেখতে চাকর বাকরদের কলরবে সেই ঘর পরিপূর্ণ হয়ে উঠল। মিস্টার দত্ত বললেন, চুপ করো, এই গরু যোগের সময় নয়, এখন কাজ চায়। কথায় কোনো কাজ হবে না। তোমাদের মধ্যে দুজন রহিম বক্সকে নিয়ে এখান থেকে তার ঘরে নিয়ে যাও। একজনকে কোচম্যানকে খবর দাও সে যেন এখনই গাড়ি নিয়ে ডাক্তার বেন্টফুটকে আনতে যায়। আসবার সময় ইন্সপেক্টর গঙ্গারাম বাবুকে সঙ্গে করে আনে যাও। আর বাকি সকলে একটা লণ্ঠন নিয়ে বাগানের ভেতরে চারিদিক সন্ধান করে দেখো। যথাসময়ে ডাক্তার বেন্টউড এবং ইন্সপেক্টর গঙ্গারাম এসে উপস্থিত হলেন। গঙ্গারাম দত্ত সাহেবের মুখে দুর্ঘটনার কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। গঙ্গারাম নিজে লণ্ঠন নিয়ে সন্ধান করতে লাগলেন। অনেকক্ষণ পরে ফিরে গঙ্গারাম বললেন, মৃতদেহ যে জানালা দিয়ে বের করে নিয়ে গেছে সে সম্বন্ধে আমি এক প্রকার নিশ্চিত। পায়ের চাপে জানালার নিচের ছোট ছোট ফুলের গাছগুলি অনেক ডালপালা ভেঙে গেছে দেখলাম। আরও যে 4-5টা পায়ের দাগ দেখতে পেয়েছি তাতে মনে হয় বাগানের ভেতর দিয়ে মৃতদেহ চুরি করে নিয়ে গেছে। যা ভয়ানক অন্ধকার! নয়তো সেই চিহ্ন অনুসরণ করে অপহরণকারীদের গ্রেপ্তার করতে পারতাম। আজ রাত্রে আর কিছুই হবে না। যখন মৃতদেহ চুরি যায় তখন আপনি কোথায় ছিলেন? আমি লাইব্রেরি ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ রাত 3টের সময়ে আমার ঘুম ভেঙে যায়। আপনি ঠিক দেখেছেন?
রাত তখন 3টে। হ্যাঁ, আমি জেগে উঠবার পরেই দেয়ালের ঘড়িতে 3টে বাজতে শুনেছি। আমার ভুল হয়নি। মনে কেমন একটা সন্দেহ হয় যে ঘরে সুরেন্দ্রনাথের মৃতদেহ ছিল সেই ঘরে গেলাম। ঘরের ভেতরে গিয়ে দেখি বিছানায় সুরেন্দ্রনাথের মৃতদেহ নেই, পাশের একটা জানালা খোলা আর রহিম বক্স অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তা আপনি তখন কোনো শব্দ শুনতে পেয়েছিলেন? না, কোনো শব্দ শুনতে পাইনি। তখন বাইরে যেরকম প্রবল বেগে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছিল, তাতে আর কোনো শব্দ না শুনতে পাওয়ারই কথা। গঙ্গারাম নিজের নোটবুকে দত্ত সাহেবের কথাগুলি লিখে নিয়ে বললেন, আপনার রহিম বক্সকে এখন কতগুলি কথা জিজ্ঞাসা করা একান্ত দরকার। এখনও সে অজ্ঞান অবস্থায় আছে। তাই তো চলুন, আমি তাকে একবার দেখব। দত্ত সাহেবও তাঁর সাথে উঠলেন। তিনি রহিম বক্সের ঘরে গিয়ে দেখলেন তখনও সে মূর্ছিত হয়ে পড়ে রয়েছে। ডাক্তার বেন্টউড তখনই পরীক্ষা করতে লাগলেন এবং একজন পরিচারিকাকে দেখে কিভাবে রহিম বক্সের সেবা শুশ্রূষা করতে হবে তা বলে দিলেন। রহিম বক্সকেও যে খুব জখম করেছে দেখছি। রহিম বক্স যেমন বলবান, তাকে কায়দা করা যে সে লোকের কাজ কিন্তু নয়। আমার মনে হয় রহিম বক্স ঘুমিয়ে পড়েছিল, নয়তো মৃতদেহ অপহরণকারীরা কিছুতেই কৃতকার্য হতে পারত না। যদি তখন রহিম বক্স জেগে থাকত, তাহলে সে অপহরণকারীদের জানালা দিয়ে ঘরে আসতে দেখেই চিৎকার করে উঠত নিশ্চয়ই। আপনি বলছেন অপহরণকারীরা? অপহরণকারী যে একজন নয় তা আপনি কিভাবে জানলেন? সুরেন্দ্রনাথের মতো একজন সবল যুবকের মৃতদেহ বহন করে নিয়ে যাওয়া একজন মাত্র লোকের কাজ নয়। আমার অনুমান 3 জন আছে। সে যাই হোক, এর মানে কি? হ্যাঁ, এতে এতে কার কি লাভ? মৃতদেহ চুরি করবে কেন? আমার মনে হয় সুপারি পেয়েছে। কি ভয়ানক! আপনি এমন কথা বলবেন না। হ্যাঁ, এটা বিশ্বাসযোগ্য নয়। বিশ্বাসযোগ্য না হলেও আপাতত আমাদের বিশ্বাস করতেই তো হবে। ও ভালো কথা। আচ্ছা, অমরেন্দ্রনাথ কোথায়? এ সময় তার তো এখানে উপস্থিত থাকা উচিত ছিল। দত্ত সাহেব উত্তর করতে না করতে সশব্দে দরজা ঠেলে অমরেন্দ্রনাথ ঘরের ভেতরে ঢুকল। বৃষ্টির জলে তাঁর জামা একেবারে ভিজে গেছে। পাছে সেলিনা সম্বন্ধে কোনো কথা প্রকাশ পায়, সেজন্য দত্ত সাহেব তাড়াতাড়ি অমরেন্দ্রনাথকে সতর্ক করবার জন্য বললেন, অমর, তুমি ঠিক সময় এসেছো। এইমাত্র তোমার কথাই হচ্ছিল। আচ্ছা, তুমি এতক্ষণে মৃতদেহের কোনো সন্ধানই করতে পারলে না? না, কিছুই নেই। এই মৃতদেহ অপহরণ সম্বন্ধে অমরেন্দ্রনাথ, তুমি কি অনুমান করো? এই বিষয়ে আমার অনুমান আসে না। এই যে গঙ্গাধর বাবু আছেন, এসব বিষয়ে গঙ্গারাম বাবুরই অনুমান কাজের হবে। এখনো আমি কিছু ঠিক করে উঠতে পারিনি। ব্যাপার দেখে আমাকেও স্তম্ভিত হতে হয়েছে। স্তম্ভিত হবারই তো কথা। প্রথমে বিষগুপ্তি, চুরি, তারপর খুন, তারপর মৃতদেহ চুরি, সবই যেন একটা দুর্ভেদ্য রহস্যের মধ্যে প্রচ্ছন্ন। যাই হোক, আমার নিজের শরীরটা তো ভালো নেই, আমি উঠলাম। রহিম বক্সের কি হবে? তার কি ব্যবস্থা করলেন? আমি সব বন্দোবস্ত ঠিক করে দিয়েছি। কাল একবার এসে দেখব। আশা করি কাল রহিমের জ্ঞান ফিরবে। দত্ত সাহেবের মনে শান্তি নেই। কারোর সাথে ভালো করে কথা বলছেন না। বিশেষত সুরেন্দ্রনাথের হত্যাকাণ্ড সম্বন্ধে কেউ কোনো কথা তুললে তিনি বলছেন, এইসব কথায় আপনাদের কোনো প্রয়োজন নেই। যা নিজে ভালো বুঝবো তাই করব। সুরেন্দ্রনাথের মৃতদেহ বা হত্যাকারীকে যদি খুঁজে বের করার হয়, তা আমাকে করতে হবে। দত্ত সাহেব প্রথমে নিজের চাকরদের প্রশ্ন করলেন, তারপর নিজে একবার থানায় গিয়ে ইন্সপেক্টর গঙ্গারামের সাথে দেখা করলেন। গঙ্গারাম তাকে সসম্ভ্রম আহ্বান করে বসতে বললেন। বসে দত্ত সাহেব বললেন, গঙ্গারাম বাবু, চেষ্টা করে কোনো সূত্র বের করতে পারলেন কি? না, কিছুই না। যতক্ষণ না রহিম বক্সের জ্ঞান হচ্ছে
ততক্ষণ কোনো সুবিধাজনক সূত্র পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তার রহিম বক্স এখন কেমন আছে? এখন তার খুব জ্বরে সে এখনো কেবলই প্রলাপ বকছে। তা সেই প্রলাপের মধ্যে আপনি এমন কোনো কথা শুনেছেন যাতে একটা সূত্র অবলম্বন করে আপাতত আমরা কাজটা আরম্ভ করতে পারি? না, কিছুই না। কোনো দিকেই সুবিধে হচ্ছে না। কথায় কথায় একবার আমি বেন্টুটকে রহিম বক্সের কথা জিজ্ঞাসা করেছিলাম। তার মতে রহিম বক্স কোনো গুরুতর আঘাতে এরকম অজ্ঞান হয়ে পড়েছে। আমারও তাই মনে হয়, হয়তো রহিম বক্স ঘুমিয়ে পড়েছিল। তখন মৃতদেহ অপহরণকারীরা জানালা দিয়ে ঘরের ভেতরে আসে, তখন তার ঘুম ভেঙে যায়। রহিম বক্স একা, বয়সও হয়েছে, চেষ্টা করে তাদের কিছুই করতে পারেনি। তাছাড়া একা পেয়ে রহিম বক্সকে তারাই গুরুতর আঘাত করেছে। আমার তা মনে হয় না। এর ভেতরে অনেকগুলি কথা আছে। আপনি একটা বড় ভুল করেছেন। আমার ভুল হয়ে থাকলে আপনি তার সংশোধন করুন, সেজন্য আমি কিছুমাত্র ক্ষুণ্ণ হব না। বলুন, আপনি এ সম্বন্ধে এখন কি বলতে চান? আমি যা জিজ্ঞাসা করব আপনি তার উত্তর দিতে থাকুন, তাহলে আপনি নিজেই ভ্রম সহজে বুঝতে পারবেন। আমাকে আলাদা করে কিছু বুঝিয়ে দিতে হবে না। যে রাত্রে মৃতদেহ চুরি যায় সে রাত্রে আপনি লাইব্রেরি ঘরে ছিলেন? হ্যাঁ, যখন রাত 12টা তখন আমি লাইব্রেরি ঘরে যাই। চেয়ারে বসে টেবিলের উপর মাথা রেখে চিন্তা করতে থাকি। তারপর কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। তবে যখন জাগলাম তখন রাত 3টে। বেশ, তাহলে রাত 12টা থেকে 3টের মধ্যে সুরেন্দ্রনাথের মৃতদেহ অপহৃত হয়েছে। আপনার মুখে শুনেছি আপনার ঘুম খুব সজাগ। হ্যাঁ, আমি একটু শব্দে জেগে উঠি। রহিম বক্স যদি চিৎকার করে উঠত তাহলে সে শব্দে নিশ্চয়ই আপনি তখন জেগে উঠতেন, তাই না? নিশ্চয়ই। লাইব্রেরি ঘর সেখান থেকে বেশি দূরে নয়। তাছাড়া লাইব্রেরি ঘরের দরজা খোলা ছিল, কিন্তু রহিম বক্সকে চিৎকার করতে আমি শুনিনি। তাহলে আপনি বলছেন রহিম বক্স চিৎকার করেনি? যখন অপহরণকারীরা জানলা দিয়ে ঘরের ভেতরে আসে তখন একটা লোকের ঘুম ভাঙার মতো শব্দ অবশ্যই হয়। রহিম বক্স জেগে যখন অপহরণকারীদের দেখতে পেল তখন সে অন্যের সাহায্য প্রার্থী হয়ে চিৎকার না করে বর্ণপরিচয়ের গোপাল বড় সুবোধ বালকের মতো চুপ করে বসেছিল। কেমন করে আমি এমন অনুমান করব বলতে পারেন? হয়তো তার ঘুম ভাঙেনি। আর যদি তখন রহিম বক্সের ঘুম ভেঙে থাকে তাতেই বা কি হয়েছে? তাতেই আমার মনে একটা সন্দেহ হয়েছে। আমার বিশ্বাস তারা কোনো উগ্র ওষুধে রহিমকে অজ্ঞান করেছে। কিন্তু তার মাথায় পিঠে যে আঘাতের চিহ্ন রয়েছে সে সম্বন্ধে আপনি কি বলেন? মৃতদেহ অপহরণকারীরা যখন রহিম বক্সকে অচেতন করে তখন পড়ে গিয়ে রহিমের মাথায় পিঠে তেমন কোনো আঘাতের চিহ্ন হতে পারে নাকি? না, এসব কথা কোনো কাজের নয়। অপহরণকারীরা রহিমকে প্রহারে অচেতন করুক বা ওষুধে অচেতন করুক সে কথা পরে হবে। তারা বাগানের সেই জানালা দিয়েই যে সে ঘরে প্রবেশ করেছিল সেই সম্বন্ধে আপনার এখন আর কোনো সন্দেহ আছে কি? খুব আছে। আপনি এর মধ্যে ভুলে গেছেন দেখছি। সেই জানলাটা যে ভেতর দিক থেকে খোলা হয়েছিল সে প্রমাণ তো আপনি সেদিনই আমার কাছে পেয়েছেন। তবে কি কেউ ঘরের ভেতরে লুকিয়েছিল? না, তাও না। এর ভেতরে কিছু রহস্য আছে। তবে কি আপনি বলতে চান যে আমাদের রহিম বক্স ভেতর থেকে সেই অপহরণকারীদেরকে জানালা খুলে দিয়েছিল? হ্যাঁ, সে কথাই আমি বলতে চাই। নিশ্চয়ই তাদের রহিম বক্সে জানলা খুলে ঘরের ভেতরে আসতে দিয়েছিল। তারা নিজের কাজ গুছিয়ে শেষে রহিম বক্সের এরকম দুর্দশা করে চলে গেছে। রহিম বক্স আমার খুব বিশ্বাসী। বিশেষত সুরেন্দ্রনাথকে সে বড়ই ভালোবাসত। আর তাই যদি না হয়, আপনার অনুমানই যদি সত্যি হয়, তাহলে মৃতদেহ অপহরণকারীরা তাদের সাহায্যকারী রহিমের ওপর এরকম অন্যায় ব্যবহার করবে কেন? সেই কথা অবশ্য আমি ঠিক বলতে পারি না। হয়তো প্রথমে তারা রহিমকে কিছু টাকার প্রলোভন দিয়েছিল, তারপর যখন দেখলো কাজ শেষ তখন রহিমকে টাকা দেওয়ার পরিবর্তে এরকম একটা সদুপায় অবলম্বন করেছে। তাও কি কখনো হয়? যখন রহিম বক্সের জ্ঞান হবে তখন যে সেসব কথা প্রকাশ পাবে, এই অনুমান কি তাদের হয়নি? হ্যাঁ, আপনার কথা আমি স্বীকার করি, কিন্তু ইতিমধ্যে তারা নিজে নিরাপদ হতে পারবে এমন একটা সম্ভাবনার জন্য এই কাজ করেছে। এরকম অবস্থায় রহিমের কতদিন কাটবে কে জানে। রহিমের ওপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। আপনি যতই বলুন না কেন, আমি কিছুতেই তার উপরে
আজ এমন একটা গুরুতর সন্দেহ করতে পারি না। সে যাই হোক, রহিমকে যে একটা উগ্র ওষুধের সাহায্যে অচেতন করা হয়েছে, কেমন করে আপনি এমন অনুমান করছেন বুঝতে পারলাম না ঠিক। যখন আপনি রহিম বক্সের কাছে আমাকে নিয়ে যান, তখনই আমি সেই ঘরের মধ্যে কেমন একটা গন্ধ পাচ্ছিলাম। কিসের গন্ধ? কিরকম? তা আমি ঠিক বলতে পারি না, তবে গন্ধটা অতি তীব্র, কেমন যেন বিষাক্ত বলে মনে হয়। সেই গন্ধটা অতি সহজে মস্তিষ্ক ভেদ করতে পারে। ডাক্তার বেন্টফুড কি সেই গন্ধ পেয়েছিলেন? আপনাকে সেই সম্বন্ধে কোনো কথা বলেছেন? গন্ধটা তিনি পেয়েছিলেন বটে, কিন্তু জিজ্ঞাসা করায় তিনি গন্ধের কথা ঠিক করে কিছুই বলতে পারেননি। তার ধারণা মাথায় দারুণ আঘাত লাগায় রহিম বক্স অজ্ঞান হয়ে গেছে। আমি বলছি সে কথা ঠিক নয়, কোনো ওষুধের ঘ্রাণে সে অজ্ঞান হয়েছে। আচ্ছা, পরে সবই জানতে পারা যাবে। সুরেন্দ্রনাথের মৃতদেহ কখন কিভাবে অপহৃত হয়েছে সে সম্বন্ধে আপনি কিছু অনুমান করে বলতে পারেন? কোন পথ দিয়ে বা মৃতদেহটা এমন নির্বিঘ্নে নিয়ে গেল? আপনার বাগানের মধ্যে দিয়ে বের করে নিয়ে গেছে। বাগানের মধ্যে দিয়ে যে মৃতদেহ নিয়ে গিয়েছে তা আমিও জানি। বাগান পার হয়ে অপহরণকারীরা যে গলিতে ঢুকেছিল তাও আমি জানি, কিন্তু সেই গলি ছাড়িয়ে তারা কোন পথে গিয়েছে তার তো কোনো ঠিক হচ্ছে না। তার আগে থেকে একখানা গাড়ি ঠিক করে রেখেছিল, বড় রাস্তায় পড়ে সেই গাড়িতে মৃতদেহ চালান করেছে। কেমন করে আপনি অনুমান করছেন? কারণ আছে, সেদিন রাত্রে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছিল, আপনার মনে আছে নিশ্চয়ই। সেই বৃষ্টির জলে রাস্তায় যেরকম কাদা হয়েছিল, তাতে আমি গাড়ির চাকার দাগ বেশ স্পষ্ট দেখতে পেয়েছি। আপনি তা অনুসরণ করে দেখেছিলেন? চেষ্টা ত্রুটি করিনি, কিন্তু সে অনুসরণে কোনো ফল হয়নি। চৌরাস্তায় গিয়ে দেখলাম সেখানে সে দাগ অন্যান্য গাড়ির চাকার দাগের সঙ্গে মিশে গেছে। এমন অসম্ভব কেস আমার হাতে আর কখনো পড়েনি। সবই যেন একটা ভৌতিক রহস্য বলে মনে হচ্ছে। বাস্তবে কি আমাকে ব্যাপারটা দেখে যেন হতভম্ব হয়ে পড়তে হয়েছে। কে জানে লাশ চুরি করে কার কী লাভ হবে। যারা সুরেন্দ্রনাথকে হত্যা করেছে আমার বিবেচনায় তারাই সুরেন্দ্রনাথের মৃতদেহ চুরি করেছে। তা কেমন করে হবে? তারা মনে করলে যে রাত্রে সুরেন্দ্রনাথকে খুন করে সে রাত্রেই তো লাশ গোপন করে ফেলতে পারত। সাত করে নিজেদের জীবনকে বিপদগ্রস্ত করতে তাদের এই দুঃসাহসিকতার কোনো দরকার ছিল না। হত্যাকারীরা আগে সে কথা ভাবেনি মনে হয়। মৃতদেহ গোপন করার কল্পনাটা পরে তাদের মাথায় এসে থাকবে। দেখুন, এরকম একটা ভয়ানক হত্যাকাণ্ডে হস্তক্ষেপ করতে হলে পরে কি করবে কি না করবে সে কথা লোকে আগে থেকে ভেবে ঠিক করে রাখে। যাই হোক, যদি আমি হত্যাকারীদের কোনো সন্ধান করতে পারি তখনই আপনাকে জানাবো, কিন্তু যতক্ষণ না রহিম সুস্থ হচ্ছে ততক্ষণ কিছু কাজ হবে বলে আমার তো মনে হয় না। রহিম রহিম আমার খুব বিশ্বাসী। সে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না, তাকে আমি খুব ভালো করেই জানি। এই বলে দত্ত সাহেব গঙ্গারামের কাছ থেকে বিদায় নিয়ে নিজের গাড়িতে উঠে বসলেন। গাড়ি বাড়ির দিকে চলল। দত্ত সাহেব বাড়িতে এসেই তাড়াতাড়ি রহিমের ঘরে গিয়ে উপস্থিত হলেন। দত্ত সাহেবকে আসতে দেখে গফুরের মা তাড়াতাড়ি উঠে দাঁড়াল। দত্ত সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, রহিম এখন কেমন আছে? সেই রকমই। এই ডাক্তার সাহেব এসেছিলেন, তিনি বললেন রহিমের বকুনি না থামলে দাওয়াই দিয়ে কোনো ফায়দা হবে না। রুগ্ন রহিমের বিছানার চাদর জায়গায় জায়গায় গুটিয়ে গেছিল। দত্ত সাহেব তা টেনে ঠিক করে দিতে লাগলেন। সেই সময় কেমন যেন একটা গন্ধ তাঁর নাকে প্রবেশ করতে লাগল, কিন্তু সেই গন্ধটা কোথা থেকে আসছে ঠিক করতে পারলেন না। তিনি ঘরের চারিদিক দেখতে লাগলেন। চারিদিক দেখে কোথাও কিছু দেখতে না পেয়ে যখন তিনি রহিমের মাথার কাছে মুখ নিয়ে গেলেন, তখন সেই গন্ধটা আগের থেকে আরও যেন একটু উগ্র বলে মনে হলো। রহিমের মাথার ক্ষতস্থান ব্যান্ডেজ করা ছিল, মনে হলো সেখান থেকেই সেই গন্ধটা বেরোচ্ছে। তখন তিনি ব্যান্ডেজের কাপড়টা বিশেষ মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। ব্যান্ডেজের ভিতর থেকে একটা
রেশমি রুমালের একটি কোণের খানিকটা দেখা যাচ্ছে। দেখে তিনি শিউরে উঠলেন। গফুরের মাকে সেই রুমালের কোণ দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এই রুমাল এখানে কোথা থেকে আসলো? তা আমি জানি না। এই ঘরে যখন রহিমকে আনা হয় তখন থেকে ওই রুমাল ব্যান্ডেজের সঙ্গে রয়েছে। ডাক্তার সাহেব বলে গেছেন এখন যেন ও ব্যান্ডেজে হাত দেওয়া না হয়, তাহলে রহিমকে নিয়ে বড় মুশকিলে পড়তে হবে। দত্ত সাহেব সে কথা কানে না তুলে ধীরে ধীরে রহিমের ব্যান্ডেজ খুলতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে ব্যান্ডেজ খুলে সেই রেশমি রুমাল বের করে নিলেন। সেই রুমালের বিভিন্ন স্থানে শুকনো রক্তের দাগ এবং কোণে লাল সুতোয় সেলিনার মার নাম লেখা রয়েছে দেখে দত্ত সাহেবের বুকের মধ্যে উত্তপ্ত রক্ত ফুটতে লাগল। গন্ধটা তার পরিচিত বলে মনে হতে লাগল। সামান্য চেষ্টায় তিনি বুঝতে পারলেন এটা তাঁরই সেই অপহৃত বিষগুপ্তির বিষের গন্ধ। তার দেহের রক্ত শীতল হয়ে গেল। তবে কি মিসেস মার্শন আমার সেই বিষগুপ্তি অপহরণ করেছেন? এই রুমালে বিষগুপ্তির বিষ লাগিয়ে তিনি কি স্বহস্তে রহিমকে অজ্ঞান করেছেন? এসব ভয়ানক অভিনয়ে তবে কি তিনি একমাত্র অভিনেত্রী? দত্ত সাহেবের সন্দেহের কথা অমরেন্দ্রনাথ শুনে বলল, আপনি যা বলছেন তা ঠিক নয়। সেলিনার মা যে এমন একটা হত্যাকাণ্ডে লিপ্ত আছেন একথা আমি কিছুতেই বিশ্বাস করি না। একজন স্ত্রীলোক এ ভয়ানক কাণ্ড কখনোই এমন সহজে সুচারুভাবে সম্পন্ন করতে পারে না। কিন্তু অমর, সেলিনার মায়ের এই রুমাল এখানে কিভাবে আসলো? সেই রাত্রে সেলিনা এখানে এসেছিল। সম্ভব সেলিনাই রুমালটা এখানে ফেলে গেছে। আচ্ছা, যখন তুমি সেলিনাকে তাদের বাড়িতে রাখতে যাও তখন তাদের বাড়ির অবস্থা কিরকম ছিল? সকলে ঘুমিয়েছিল না নাকি কেউ জেগেছিল? আসলে যখন তুমি সেলিনাকে রেখে ফিরে আসলে তখন ডাক্তার বেন্টফুড, গঙ্গারামবাবু এরা সবাই এসে পড়েছিলেন, তাই এই কথা জিজ্ঞেস করবার সুযোগ পাইনি। তারপর আর মনে হচ্ছিল না। সে রাত্রে সেলিনাকে রাখতে গিয়ে প্রথমে কার সাথে তোমার দেখা হলো? সেলিনার মার সঙ্গে। তিনি কি জেগেছিলেন? হ্যাঁ, তখন তিনি জেগেছিলেন। অত রাত্রে সেলিনাকে বাড়ির মধ্যে দেখতে না পেয়ে তিনি তখন অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছিলেন। তিনি অত্যন্ত উদ্বিগ্নভাবে বারান্দায় পায়চারি করছিলেন। পটে তখন কি তিনি রাতের জামা কাপড়ে পরেছিলেন? না, মানে যতদূর মনে পড়ে তখন তিনি বাইরে যাওয়ার বেশে ছিলেন। আর জুলেখা? জুলেখা তখন সেখানে ছিল না, তাকে তখন দেখতে পাইনি। সেলিনার মার কাছে সেলিনাকে রেখে আমি চলে এসেছিলাম। সেলিনার অবস্থা তখন বড় ভয়ানক। সেলিনার মা তাড়াতাড়ি সেলিনাকে নিয়ে গিয়ে তার ঘরে শুইয়ে দিলেন। সে সময় আমি সেলিনার মাকে ওই জুলেখার সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করবার কোনো সুবিধাও পাইনি। দত্ত সাহেব সেলিনাদের বাড়িতে প্রবেশ করতেই সেলিনার সাথে তাঁর দেখা হলো। গেট পার হয়ে দেখলেন সেলিনা একা বাগানে ঘুরছে। দেখে দত্ত সাহেব খুব অবাক হলেন। তিনি সে রাত্রে সেলিনার যেরকম ব্যাকুলতা উদ্বেগ দেখেছিলেন আজ তার কিছুই নজরে পড়ল না। একেবারে যখন তিনি সেলিনার কাছে এসে উপস্থিত হলেন তখন সেলিনা তাকে দেখে একটু চমকে উঠল। এই যে আপনি এসেছেন, ভালোই হয়েছে। আমি এইমাত্র মনে করছিলাম এখনই আপনার সঙ্গে দেখা করতে আপনার বাড়িতে যাব। এর মধ্যে আপনি হত্যাকারীদের সন্ধানের কিছু করতে পেরেছেন কি? আমাকে বলুন, আমাকে কোনো কথা গোপন করবেন না। দত্ত সাহেব সব বললেন। বলা শেষ হলে সেলিনা একটু ইতস্তত করল। আপনার কথায় বুঝছি যে আপনি আমার মা আর জুলেখাকে এই হত্যাকাণ্ডে লিপ্ত আছে বলে সন্দেহ করছেন। না, তা আমি ঠিক মনে করিনি। তবে রহিমের মাথার ব্যান্ডেজের ভেতরে তোমার মায়ের রুমাল দেখে আমার বড় আশ্চর্য লাগছে। এতে আশ্চর্যের কিছুই নেই। ডাক্তার বেন্টুড সেই রুমাল দিয়ে ব্যান্ডেজ করেছেন। তা আমি জানি, কিন্তু ডাক্তার বেন্টউড কি তখন সেই রুমাল সঙ্গে করে এনেছিলেন? তিনি কেন রুমাল সঙ্গে করে আনবেন? তিনি রুমালটা সেইখানে পড়ে থাকতে দেখেছেন হয়তো। তাহলে তোমার মা এই রুমালের কথা কিছুই জানেন না। আমি রুমালটা সেখানে ফেলে এসেছিলাম, এতে আশ্চর্যের কিছুই নেই। সেদিন আমি ভুল করে মার রুমাল আপনাদের বাড়িতে নিয়ে গেছিলাম। তখন আমার মনের ঠিক ছিল না,
কখন রুমাল হাত থেকে পড়ে গেছে জানতে পারিনি। তারপর হয়তো ব্যান্ডেজ করবার সময় ডাক্তার বেন্টুর রুমালটা কুড়িয়ে নিয়ে ব্যান্ডেজ করেছেন। এতে আমি গোলযোগের কিছুই দেখি না। গোলযোগের কিছু না থাকলেও একটা বিষয়ে কিছু গোলযোগ আছে। সেই রুমালে আমাদের বিষগুপ্তির বিষের গন্ধ কোথা থেকে আসলো বলতে পারো কি? আমি আপনাদের বিষগুপ্তি কখনো দেখিনি, সে সম্বন্ধে বিশেষ কিছু জানি না। আপনি রুমালের যে গন্ধের কথা বলছেন তা আমি জানি, ওটা একটা ওষুধের গন্ধ। সেদিন রাত্রে আমার শরীর খারাপ ছিল, আমার সেদিনকার অবস্থা আপনি নিজেও দেখেছেন। আমাকে অসুস্থ দেখে জুলেখা তাদের দেশের কি একটা ওষুধ তৈরি করে মার রুমালে লাগিয়ে আমার কপালে বেঁধে দেয়। ওষুধটা উপকারী, আপনি রুমালে সেই ওষুধের গন্ধ পেয়ে থাকবেন। আমি সেদিন রাত্রে যখন আপনাদের বাড়িতে যাই, আমার বেশ মনে পড়ছে আমি রুমালটা কপাল থেকে খুলে হাতে করে নিয়ে যাই। সবই বুঝলাম, কিন্তু কিন্তু এই দুই গন্ধের সাদৃশ্য বড় বিস্ময়জনক। এই জন্যই কেমন একটা সন্দেহ হচ্ছে। হওয়ারই কথা, কিন্তু এ সন্দেহ বেশিক্ষণ থাকবে না। জুলেখাকে জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন। আসুন আমার সঙ্গে একবার বাড়ির ভিতরে চলুন। এই বলে সেলিনা উঠে দাঁড়ালো। সেলিনা আগে আগে চলল এবং দত্ত সাহেব তার অনুসরণ করলেন। যখন সেলিনার সঙ্গে দত্ত সাহেব দোতলার বারান্দায় এসে উপস্থিত হলেন, তখন জুলেখা বারান্দার ফুল গাছগুলির টবে জল ঢালছিল। জুলেখাকে দেখে দত্ত সাহেব সেইখানে দাঁড়িয়ে সেলিনাকে বললেন, আর একটা কথা আছে, বেন্টপুর যে সেই রুমাল কুড়িয়ে নিয়ে ব্যান্ডেজ করেছিলেন তা তুমি কিভাবে জানতে পারলে? একদিন ডাক্তার বেন্টুটকে আমার মার কাছে কথা বলতে শুনেছি। বটে, কিন্তু তিনি এই রুমাল সেখানে কিভাবে পেলেন সে সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করেননি? না, সে কথা আমি ঠিক বলতে পারলাম না। তাকে সে সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করতে আমি শুনিনি। কথাটা যেন কেমন শোনাচ্ছে। রুমালটা কোথা থেকে আসলো, কে আনলো, এই সম্বন্ধে তিনি কোনো কথাই তখন জিজ্ঞাসা করলেন না। কি আশ্চর্য! বিশেষত তুমি যে সে রাত্রে আমাদের বাড়িতে গিয়েছিলে, তিনি তার বিন্দু বিসর্গ জানেন না। সে রাত্রে আমি যে আপনাদের বাড়িতে গিয়েছিলাম তা তিনি জানেন। আমার মা ডাক্তার বেন্টুটকে আমার অসুখের কথা যখন বুঝিয়ে বলেন, তখন তিনি সে রাত্রের সব কথাই তার কাছে প্রকাশ করেন। আমি যে আপনাদের বাড়িতে রুমাল ফেলে এসেছিলাম তা ডাক্তার বেন্টুট অনুমানেই বুঝতে পেরেছিলেন। এই বলে সেলিনা জুলেখার দিকে এগিয়ে গেল। দত্ত সাহেব মনে মনে বুঝতে পারলেন সেলিনা তার কাছে কিছু গোপন করবার চেষ্টা করছে। জুলেখা তার তীক্ষ্ণ দৃষ্টি দত্ত সাহেবের মুখের উপরে স্থাপন করে বলল, হুজুর, সেলিনার মুখে শুনলাম আপনি আমাদের দেশের কাউরূপীর কথা শুনতে চান, কিন্তু এ দেশের আর সকলেই আমাদের কাউরূপীকে হেসে উড়িয়ে দেয় যে। না, আমি তোমাদের কাউরূপীর কোনো কথা শুনতে চাই না। তুমি যে ওষুধ তৈরি করে তোমাদের মনিবের রুমালে লাগিয়েছিলে, আমি কেবল সেই ওষুধের কথা জানতে চাই। তোর মনে নেই জুলেখা, আমার ব্যারামের সময় এই যে কি একটা ওষুধ তুই মার একটা রুমালে মাখিয়ে আমার কপালে বেঁধে দিয়েছিলি? সে বড় চমৎকার দাওয়াই, গন্ধে কোনো শয়তান কাছে আসতে পারে না। আমাদের দেশের আদ্যিরা এই দাওয়াইকে বড় খেয়াল করে। কোথায় তোমাদের দেশ? ছোটনাগপুর? ঠিক বলেছেন। সে দাওয়াইয়ের গন্ধ বড় তেজ আলো, এমনকি বেশি হলে মানুষ মারাও পড়ে। গন্ধে মানুষ মারা পড়ে? গন্ধে কোনো শয়তান বদ বাতাস কাছে আসতে পারে না। যদি সূচে ওই দাওয়াই একটু গায়ে ফুটিয়ে দেওয়া যায়, যত বড় জোয়ান আদি হোক না কেন, একদিন মারা পড়বেই। তোমাদের দেশের চালেনা দেশমে কি সেই দাওয়াই থাকে? ঠিক বলেছেন। আপনি চালেনা দেশমের কথা কি করে জানলেন? আমার একটা চালেনা দেশম ছিল। সেই দেশে কোথায় পাবেন? আমাদের দেশের বড় বড় মালকির কাছে এক একটা থাকে। হ্যাঁ, আমি তোমাদের দেশের একজন মালকির কাছ থেকে এনেছিলাম। আপাতত সেটা চুরি গিয়েছে। হুজুর, আমার কোনো দোষ নেই। আমি চালেনা দেশম দেখিনি, তবে রুমালে যে দাওয়াই আছে তা আমি সেলিনার জন্য তৈরি করেছিলাম। এখন তো আপনি জুলেখার মুখে সবই শুনলেন। আপনার মনে এখন আর কোনো সন্দেহ নেই তো? না, আপাতত আমার মনে আর কোনো সন্দেহ নেই। জুলেখার মুখে যা শুনলেন তাতে হত্যাকারীর সন্ধান হতে পারে এমন কোনো সূত্র দেখতে পেলেন কি? দত্ত সাহেব নিতান্ত চিন্তিতভাবে কিছুক্ষণ সেলিনার মুখের দিকে তাকিয়ে রইলেন। হ্যাঁ,
জুলেখার কথায় একটা নতুন সূত্র পেয়েছি বটে, এটা আমি আগে ভাবিনি। আচ্ছা, এখন আমি চললাম। বলে দত্ত সাহেব এগিয়ে গেলেন। অনেকক্ষণ জুলেখা সেইখানে একা বসে ভাবতে লাগলো। দত্ত সাহেব হত্যাকারীর অনুসন্ধানে যেরকম বদ্ধপরিকর হয়েছেন এবং সেলিনার যেরকম মনের চাঞ্চল্য, তাতে যদি তার মুখ থেকে ক্ষুণাক্ষরেও কোনো কথা প্রকাশ পায়, তাহলে যে সর্বনাশ ঘটবার সম্ভাবনা তা এখন বেশ বুঝতে পারছি। আজই একবার ডাক্তার বেন্টুডের সাথে দেখা করে যা হয় একটা বন্দোবস্ত করতেই হবে। তার কাছে টম্বরু আছে, ভয় কি? টম্বরু সব দিক থেকে রক্ষা করবে। টম্বরু এক প্রকার ছোট পাথর, একান্ত দুষ্প্রাপ্য। ছোটনাগপুর অঞ্চলে খাড়িয়া জাতিরা এই পাথর অত্যন্ত সম্মান করে। জুলেখা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে আলিপুরের দিকে যেতে আরম্ভ করল। নিজের বাড়িতে ফিরে দত্ত সাহেব একজন ভৃত্যের মুখে শুনলেন তাঁর সাথে দেখা করবার জন্যে মিস আমিনা বাড়ির ভিতরে অপেক্ষা করছে। দত্ত সাহেবকে দেখে আমিনা তাঁর সম্মান প্রদর্শনের জন্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। দত্ত সাহেব তাকে বসতে বলে আর একটা চেয়ারে নিচে বসে পড়লেন। মিস আমিনা, আরে অনেকদিন পর তুমি আমাদের এখানে এসেছো। আসলে আমি একটা কাজে বেরিয়েছিলাম তো, আমার জন্য তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। না, আধ ঘন্টা মাত্র বসেছি, আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। কোনো একটা বিশেষ প্রয়োজনে আমি আপনার কাছে এসেছি, তাতে আপনার সাথে দেখা করতে যত দেরি হোক না কেন আমি আপনার প্রতীক্ষায় এখানে বসে থাকতাম। আমিনা বিখ্যাত ব্যারিস্টার সৈয়দ আলী খাঁর একমাত্র কন্যা, এক ইংরেজ কন্যা আমিনার মা। এখন আমিনার মা বাবা কেউই জীবিত নেই। আমিনার বয়স 18, সুন্দরী। সেলিনা সুন্দরী হলেও আমিনার থেকে বেশি নয়। দত্ত সাহেব আমিনার দিকে তাকিয়ে রইলেন, কিছু বললেন না। আপনার সাথে আমার একটা কথা আছে, কথাটা বিশেষ প্রয়োজনীয়। সম্ভবত আপনার অনুসন্ধানে অনেক সাহায্য হতে পারে। মৃতদেহ অপহরণ সম্বন্ধে? কি না, হত্যা সম্বন্ধে। হত্যা সম্বন্ধে? কি এমন কথা আছে, পরে বলবো। আগে বলুন দেখি, আপনি হত্যাকারীদের সন্ধানের কতদূর কি করলেন? কিছুই করতে পারিনি। এখনো আমি ঘোর অন্ধকারের ভিতরেই রয়েছি। ইন্সপেক্টর গঙ্গারামেরও একই অবস্থা। এসব ঘটনা যেন একটা অভাবনীয় ভৌতিক রহস্যের মতো মনে হচ্ছে। এই ভৌতিক রহস্য যতই গভীর হোক না কেন তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। এখন ব্যাপার কীরকম দাঁড়িয়েছে আমাকে বলুন, আমি আপনাকে এই সম্বন্ধে অনেক সাহায্য করতে পারবো। এসব ব্যাপারে তুমি কিছু জানো? কিছু জানি, সেজন্যই তো আমি আপনার কাছে এসেছি। প্রথম থেকে যা কিছু ঘটেছে আগে আপনি আমাকে বলুন। আমি সব কথা এখনো শুনিনি, যা শুনেছি তাও ভালো বুঝতে পারিনি। আমার মনের ভিতরে কেমন একটা গোলমাল বেঁধে রয়েছে। বলতে বাধা নেই, কিন্তু হয়তো আমার কথায় তুমি কষ্ট পাবে। আপনি যে জন্য ইতস্তত করছেন বুঝতে পারছি। সুরেন্দ্রনাথ সেলিনাকে বিয়ে করতে। তুমি এ কথা কোথায় শুনলে? অমরেন্দ্রনাথের কাছে শুনেছি। ও, বুঝেছি। সেই কথার এখন প্রয়োজন নেই। তুমি বিষগুপ্তির কথা বলছিলে, সেই বিষগুপ্তির বিষেই সুরেন্দ্রর মৃত্যু হয়েছে। হ্যাঁ, আমিও লোকের মুখে শুনে যতদূর বুঝতে পারছি তাতে সম্ভবত বিষগুপ্তির বিষেই সুরেন্দ্রনাথের মৃত্যু হয়েছে। তারপর সুরেন্দ্রনাথের মৃতদেহ আমি বাড়ির একটা ঘরে রেখেছিলাম, বুঝলে। তা মৃতদেহ রাত্রে পাহারা দিতে আমি রহিমকে নিযুক্ত করেছিলাম। তবে রহিম বক্সে কোনো বিষাক্ত গন্ধ ওষুধের সাহায্যে অজ্ঞান করে জানি না কে সেই মৃতদেহ বের করে নিয়ে গিয়েছে। মৃতদেহ অপহরণ সম্বন্ধে আপনার কার উপরে সন্দেহ হয়? কারোর উপরে নয়, সন্দেহ করেই বা কি করবো। কিন্তু আমার কাছে বেশি দিন গোপন থাকবে না। বিষগুপ্তির চোরকে ধরতে পারলে আমি তখন সব দিকেই সুবিধা করে আনতে পারবো। বিষগুপ্তি সব অনর্থের মূল। এমনকি সেই বিষগুপ্তিরই বিষের বিষাক্ত গন্ধে রহিমকে অজ্ঞান করা হয়েছে।
সেই বিষয়ে যে রহিমকে অজ্ঞান করা হয়েছে তা আপনি কিভাবে জানলেন? দত্ত সাহেব দেখলেন সে কথা প্রকাশ করতে গেলে অনেক কথা প্রকাশ হয়ে পড়বে, তাহলে সে রাত্রে সেলিনার আগমনের কথাও প্রকাশ হয়ে যায়। সুতরাং তিনি চেপে গেলেন। সে কথা এখন আমি বলতে পারবো না, কিন্তু আমি যেভাবেই জানি না কেন আমি যা বললাম তা সত্যি। তাহলে আপনার সেই বিষগুপ্তি কি এই সব দুর্ঘটনার মূল কারণ? আমার তো তাই বিশ্বাস। যদি এখন আপনার সেই বিষগুপ্তিটা আপনি দেখতে পান, তাহলে কি এই দুর্ভেদ্য রহস্য আপনি ভেদ করতে পারবেন? সে কথা আমি এখন ঠিক বলতে পারি না, তবে কে আমার বিষগুপ্তি চুরি করেছে সেটা জানতে পারলে প্রকৃত ব্যাপারটা ঘটেছে তা বুঝতে পারবো। তখন আমি না কাপড়ের ভিতর থেকে এমন একটা কিছু বের করে দত্ত সাহেবের সামনে ধরল, যা দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। বিস্ময়ের প্রথম মুহূর্ত অতিবাহিত হলে দত্ত সাহেব বললেন, এ কি? এ যে আমারই সেই বিষগুপ্তি। এই বিষগুপ্তি তুমি কোথায় পেলে? হ্যাঁ, এটাই আপনার সেই বিষগুপ্তি। আমি এটা সুরেন্দ্রনাথের হত্যাকারীর কাছে পেয়েছি। সুরেন্দ্রনাথের হত্যাকারী? তুমি হত্যাকারীকে জানো? কে সে? হ্যাঁ, কোন স্ত্রীলোক? না, স্ত্রীলোক না, পুরুষ। আপনার পরিচিত আশানুল্লাহ। তোমার ভুল হয়েছে। আশানুল্লাহর দ্বারা এই কাজ কিছুতেই হতে পারে না। সে যেরকম অল্প বুদ্ধি সম্পন্ন আর ভীরু স্বভাবের, তাতে কিছুতেই তাকে দোষী বলে আমার মনে হয় না। আপনি তা প্রমাণ করবেন, আমি ঠিক জানি না। আপনি বলছিলেন বিষগুপ্তির চোরকে ধরতে পারলে হত্যাকারীকে জানতে পারবেন। আমি সেই হিসাবেই আশানুল্লাহকে দোষী বলছি। আমি তারই কাছে আপনার এই বিষগুপ্তিটা পেয়েছি। কিভাবে পেলে? সে আমার কাছে এই বিষগুপ্তিটা বিক্রি করতে এনেছিল। এও তার নির্দোষিতার একটা প্রকৃষ্ট প্রমাণ। সে নিজে দোষী হলে কখনই বিক্রির জন্য এই বিষগুপ্তি এত তাড়াতাড়ি বের করতো না। পাছে সে ভয় পায় এবং সাবধান হয়, সেজন্য আমি কোনো কথা তাকে জিজ্ঞাসা করিনি। আপনি এখন তাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। তাকে খুঁজে বের করতে হবে। তাকে কয়দিন দেখিনি, সে এখন কোথায়? আমি তাকে সঙ্গে করে এনেছি। আপনার বাড়ির পাশে যেখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, সে সেইখানে আমার কোচম্যানের জিম্মায় আছে। আপনি আশানুল্লাহকে এখানে ডেকে আনবার জন্য এখনই একজন লোক পাঠিয়ে দিতে পারেন। বড় ভালো কাজই করেছ। আমি তোমার দ্বারা বিশেষ উপকৃত হলাম। আমি জানি তুমি নিজে বড়ই বুদ্ধিমতী। এতে বুদ্ধির কিছুই নেই। যখন তার কাছে এই বিষগুপ্তি পাওয়া গেল, তখন তাকে আর চোখের আড়াল করা ঠিক হয় না মনে করে দান দিচ্ছি বলে তাকে একেবারে এখানে নিয়ে আসলাম। এবার সে দোষী কি নির্দোষ সে সম্বন্ধে আমি কোনো কথা ঠিক করে বলতে পারি না। সে নিজে যদিও নির্দোষ হয়, তাহলেও আপনি তার মুখে এই হত্যা সম্বন্ধে অনেক কথা জানতে পারেন। সে কোথায় আপনার এই বিষগুপ্তি পেল তা যদি তাকে কোনো রকমের স্বীকার করাতে পারেন, সেই সূত্রে আপনি বোধ হয় হত্যাকারীর নামটাও জানতে পারবেন। দত্ত সাহেব তখনই আশানুল্লাহকে এনে সেই স্থানে উপস্থিত করবার জন্য একজন ভৃত্যকে আদেশ করলেন। কিছুক্ষণ পরে চারদিকে সভায় তাকাতে তাকাতে চোরের মতন আশানুল্লাহ ভৃত্যের সাথে সেই ঘরে প্রবেশ করল। আশানুল্লাহর মুখের উপরে তীক্ষ্ণ দৃষ্টি স্থাপন করে দত্ত সাহেব বললেন, তোর নাম কি? আশানুল্লাহ। আর কোনো নাম নেই? না, এই একটাই নাম। কি করিস তুই? ভিক্ষা করি। আর ভিক্ষে না পেলে? চুরি। বিষগুপ্তি তুই চুরি করেছিলি? কেন? চুরি করিনি, কুড়িয়ে পেয়েছি। বটে, কুড়িয়ে পেয়েছিস? কোথায়? ও পাড়ায়। কোন পাড়ায়? মিস সেলিনাদের পাড়ায়। বেশি চালাকি করলে না মাথা ভেঙে দেব। ঠিক করে সব কথা বল। ঠিক কোনখানে তুই এটা কুড়িয়ে পেয়েছিস? মিস সেলিনাদের বাড়ির গেটের কাছে। তা কতদিন আগে? খুনের পর দিন। তা তখনই পুলিশের হাতে জমা দিসনি কেন? পুলিশকে দিতে যাব কেন? তারা এটার জন্য আমাকে এক পয়সাও দিত না, বরং আমাকে নিয়ে টানাটানি করত। আমি এটাকে মিস আমিনাকে দিতে
একেবারে আমাকে 5 টাকা দেবে বলেছেন। কই, আমার 5 টাকা কখন দেবেন? এখন না। তুই এটা চুরি করে এনেছিস কি ডাকাতি করে এনেছিস কেমন করে জানবো? আমি তো আপনাকে তখন থেকে বলছি যে মিস সেলিনাদের বাগানের গেটের কাছে কুড়িয়ে পেয়েছি। গেটের কোথায়, ভেতরে না বাইরে? ভিতরে। সেলিনারা কিছু খাবার দেওয়ার জন্য আমাকে ডেকেছিল। তখন আমি খাবার নিয়ে তাদের বাড়ির ভেতর থেকে বাইরে আসি। তখন দেখি গেটের কাছে ঘাসপুনের ভেতরে এটা পড়ে রয়েছে। সূর্যের আলোতে ঝকঝক করে সব কাঁচগুলো জ্বলছে। চারিদিকে একবার তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। অমনি চুপি চুপি কাপড় ঢাকা দিয়ে এটা বের করে নিয়ে আসি। আসানুল্লাহ যেরকম সরলভাবে প্রশ্নের উত্তর করতে লাগল, তাতে দত্ত সাহেব তাকে নির্দোষ বলে বুঝতে পারলেন। দত্ত সাহেব সেই বিষগুপ্তি ধীরে ধীরে উঠিয়ে নিলেন এবং নির্দিষ্ট স্থানে সামান্য চাপ দিয়ে টিপে ধরতে বিষগুপ্তির সামনে থেকে সাপের জীবের মতো সূক্ষ্ম ক্ষুদ্র সূচের মতো বেরোল। দত্ত সাহেব একাগ্র দৃষ্টিতে দেখতে লাগলেন, অগ্রভাগে এক বিন্দু উজ্জ্বল সবুজ বর্ণের বিষ টলটল করছে। দত্ত সাহেব বুঝলেন, জুলেখা তার সর্বনাশ করবার জন্যে এই নতুন বিষ তৈরি করেছে। আসানুল্লাহ, সেলিনাদের বাড়ির জুলেখাকে তুই চিনিস? খুব চিনি। সে যেন সাক্ষাৎ শয়তান। সে করতে পারে না এমন কোনো কাজই নেই। সে একদিন আমাকে নিয়ে এমন একটা কাণ্ড করলো যে আমি অবাক হয়ে গেলাম। আমি সেই থেকে আর তার কাছে ভয়ে যাইনি। কি কাণ্ড করলো? আমার চোখের দিকে তাকিয়ে কতগুলো মন্তর পড়তে লাগলো। আর সে কি চাউনি! বাপরে বাপ, চোখ দুটো যেন মশাল। ভয়ে আমার প্রাণ উড়ে গেল। তোকে ভূতে ধরেছিল না তোর কোনো অসুখ করেছিল? ভূতেও ধরেনি, অসুখও করেনি। সেদিন তাকে চালেনা দেশমের কথা বলে দিই। চালেনা দেশম? চালেনা দেশমের তুই কি জানিস? কিছু না। আমাকে পথে দেখতে পেয়ে ডাক্তার সাহেব ওই চালেনা দেশমের খবর দিতে জুলেখার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন। এই কতদিন আগের কথা? খুনের আগে। বুঝেছি। আসানুল্লাহ, তুই যদি আমাদের বাড়িতে থাকিস তো বল, কাঁচার খরচ পাবি, তাছাড়া রোজ পেট ভরে খেতে পাবি। কি বলিস? থাক না হুজুর, না খেতে পেয়ে মরে গেলাম। হুজুরের সঙ্গে বকে বকে এখন এত যে খিদে পেয়েছে যে আর আমি একটু দাঁড়াতে পারছি না। শোন, তুই এখন বাড়ির ভেতরে উঠোনে গিয়ে দাঁড়া, আমি কাউকে দিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছি। তারপর তোর এইখানে থাকার একটা ভালো বন্দোবস্ত করে দেবো, কেমন? একটার জায়গায় 10টা সেলাম করে আসানুল্লাহ বেরিয়ে গেল। দত্ত সাহেবের এই সব কার্যকলাপ দেখে বিস্ময়ের সাথে আমিনা জিজ্ঞেস করল, এই কি ব্যাপার? আমি ভালো বুঝলাম না। ব্যাপার বড় সহজ নয়। বিষগুপ্তির অপর নাম হলো চালেনা দেশম। এই হত্যাকাণ্ডে ডাক্তার বেন্টফুডও জড়িত আছে। পেন্টউইডের সাথে আপনার তো খুব বন্ধুত্ব। হ্যাঁ, পরম বন্ধু। আমি কাল সর্প পোষণ করেছিলাম, এখন সে দংশন করেছে। আমি বেন্টফুডের সাথে দেখা করব। এখন বুঝতে পারলাম তার দ্বারাই এসব কাণ্ড হচ্ছে। তাতে আর কোনো সন্দেহ নেই আমার, বেন্টফুডই সুরেন্দ্রনাথের প্রকৃত হত্যাকারী। আপনি অনুমানের উপর নির্ভর করে তাকে হত্যা অপরাধে ফেলছেন। প্রমাণ চাই। প্রমাণ সংগ্রহ হবে। সহজে হবে না। দত্ত সাহেব যখন বিশেষ মনোযোগ দিয়ে সেই বিষগুপ্তির বিষ পরীক্ষা করতে লাগলেন, তখন অমরেন্দ্রনাথ প্রবেশ করল ঘরে। তার সুন্দর মুখ বিষণ্ণ এবং বিবর্ণ, চোখের চারিদিকে কে যেন কালি লেপে দিয়েছে। অমরেন্দ্রনাথ নিঃশব্দে দত্ত সাহেবের কাছে গেল, দেখল তার হাতে সেই বিষগুপ্তি, এবং তা দেখে সে চমকে উঠল। এ কি, আপনি আপনি এই বিষগুপ্তি কোথায় পেলেন? আমিনা আমাকে দিয়ে গিয়েছে। আমিনা? আমিনার ওপরে সন্দেহর কোনো কারণ নেই। আসানুল্লাহ তার কাছে বিষগুপ্তি বিক্রি করতে এসেছিল। এই তো কিছুক্ষণ আগে আমিনা তাকে সঙ্গে করে এখানে এসেছিল। আসানুল্লাহ? সে বিষগুপ্তি কোথায় পেল? তার সাথেও কি এই হত্যাকাণ্ডের কোনো যোগ আছে? না, সে নিজেই হত্যাকাণ্ডে লিপ্ত নয়।
সে সেলিনাদের বাড়ির গেটের কাছে এটা কুড়িয়ে পেয়েছে মাত্র। এই বিষগুপ্তি সেখানে কে ফেললো? কে ফেললো সে কথাই এখন আমি জানতে চাই। একবার সন্ধান করে দেখো দেখি, তারপর কেমন করে সুরেন্দ্রনাথের হত্যাকারীকে ফাঁসি কাঠে তুলতে হয় তা আমার কাছে দেখতে পাবে। আমার একান্ত বিশ্বাস বেন্টফুট আমাদের সুরেন্দ্রনাথকে খুন করেছে। সেলিনা সুরেন্দ্রনাথের একান্ত অনুরাগিনী, চেষ্টা করলে সে অনায়াসে তার মায়ের মত ফেরাতে পারত। এমনকি এখন যদি তুমি সুরেন্দ্রনাথের মতো বেন্টফুটের কার্য সাধনের অন্তরায় হয়ে দাঁড়াও, তাহলে বেন্টফুট তোমাকেও খুন করে নিজের পথ নিষ্কণ্টক করবে। না না, আমাকে আর হত্যা করবার তার কোনো প্রয়োজন নেই। আমি আর এখন সেলিনাকে বিয়ে করতে সম্মত নই। হত্যাকারী ধৃত হোক বা না হোক, আমি এ জীবনে সেলিনাকে আর বিয়ে করব না। সহসা তোমার মত পরিবর্তনের কারণ কি? হ্যাঁ, সেলিনার ওপরে তোমার তো যথেষ্ট অনুরাগ ছিল। ছিল কেন? এখনো আছে, ভবিষ্যতে আজীবন তেমনই থাকবে। তবুও আমি সেলিনাকে বিয়ে করব না। কেন? কোনো বিশেষ কারণ আছে। কি এমন বিশেষ কারণ? সে কথা এখন আপনাকে আমি বলতে পারবো না। সেই কারণের সাথে কি হত্যাকাণ্ডের কোনো যোগ আছে? আপনি আমাকে এ সম্বন্ধে কোনো কথা জিজ্ঞাসা করবেন না। জিজ্ঞাসা করলেও ঠিক উত্তর পাবেন না। আমি কিছুতেই সে কথা আপনাকে বলতে পারবো না। এখন তোমাদের কাছে এই ব্যবহারই আমার পাওয়া উচিত? হ্যাঁ, যখন আমার উপরে তোমার বিশ্বাস নেই, তখন কোনো কথা জানবার জন্য পিড়ি করা আমার একান্ত অন্যায় হয়েছে। তবে তোমাদেরকে বুকে করে মানুষ করেছি বলে আমি তোমাদের সরল ব্যবহারের সর্বদা প্রতীক্ষা করে থাকি। এখন বুঝছি সেটা আমার বড় অন্যায় হয়েছে। আমাকে আমাকে ক্ষমা করুন। যদি বলবার হতো এতক্ষণে বলতাম। একটা বিশেষ কারণে আমাকে আপাতত মুখ বন্ধ রাখতে হবে। এরপর কি? আমি যা কিছু জানি এরপর সময় বিশেষে হয়তো তা আপনার কাছে প্রকাশ করতে পারি। বুঝলাম না, কি এমন ভয়ানক কথা যা তোমাকে জিজ্ঞাসা করা অনুচিত? যখন আপনি এই হত্যাকাণ্ডের প্রকৃত মর্মভেদ করতে পারবেন, তখন সবই জানতে পারবেন কোন কারণে আমি আপনার সাথে আজ এরকম অকৃতজ্ঞের মতো ঘৃণ্য ব্যবহার করলাম। অমরেন্দ্রনাথ ঘরের বাইরে চলে গেলে দত্ত সাহেব রহিম বক্সের কাছে গিয়ে দেখল তার জ্ঞান ফিরেছে, কথা বলতে পারে। তিনি সামান্য আশ্চর্য হলেন। গফুরের মাকে জিজ্ঞাসা করাতে গফুরের মা বলল, সেই রুমালটা খুলে নেওয়ার পর থেকে রহিম একটু একটু করে কথা বলতে পারছে। রহিম, তুমি আগের থেকে এখন ভালো বোধ করছো তো? আগের চেয়ে অনেকটা ভালো। হুজুর, আমার কোনো দোষ নেই। হঠাৎ মাথায় যেন কি একটা গোলমাল বেঁধে গেল, আমি অজ্ঞান হয়ে পড়লাম। তা সেই সময় কাউকে ঘরের ভিতরে দেখতে পেয়েছিলে? হুজুর, ঘরের ভিতরে সেই জুলেখা ডাকিনীকে একবার দেখেছিলাম। তা আমি আগে বুঝেছি। কথা বলতে কষ্ট হবে? না হুজুর, এখন আমি এক আধ ঘন্টা আপনার সঙ্গে বেশ কথা বলতে পারবো। আধ ঘন্টা হলেই যথেষ্ট। আমি কিছু কথা তোমার কাছে জানতে এসেছি। সেদিন রাত্রে প্রথম থেকে কি কি ঘটেছিল বলো দেখি। রহিম চোখ বুজে কিছুক্ষণ নীরব রইল। কষ্ট করে আগের ঘটনা স্মরণ করতে লাগলো। সেই রাতে আমাকে মৃতদেহের পাহারায় বসিয়ে আপনি চলে গেলে আমি একটা চৌকি নিয়ে বিছানার কাছে গিয়ে বসলাম। ঘরের ভিতরে টেবিলের ওপরে একটা বাতি জ্বলছিল। আমি সেই বাতিটা হাতে নিয়ে ভালো করে দেখলাম, জানালাগুলো ভেতর থেকে বন্ধ আছে। ঠিক মনে পড়ে? হ্যাঁ হুজুর, আমার বেশ মনে পড়ছে। সব জানলায় লোহার ছিটকেনি দেওয়া ছিল, দরজা কেবল চাপানো ছিল। আপনি একবার যদি ফিরে আসেন মনে করে দরজা আমি ভেতর থেকে বন্ধ করিনি। না, আমি আর ফিরে আসিনি। অমর শুতে চলে গেলে আমি লাইব্রেরি ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। বিশেষত আমি তোমাকে যথেষ্ট বিশ্বাস করি। হুজুর, তা আমি জানি। আমিও যতদূর সাধ্য আপনার সে বিশ্বাস রেখে চলি, কিন্তু সে রাতে আমার কোনো দোষ ছিল না। জুলেখা এসে আমাকে মুশকিলে ফেলল।
আমি তার কোনো ক্ষতি করিনি, তবু সে কেন যে এমন করলো কি জানি হুজুর। তুমি অজ্ঞান হয়ে পড়লে? কি ভয়ানক ঘটনা ঘটেছে জানো? না হুজুর, আমি কিছুই জানি না। গফুরের মা কিছু বলেনি? কিছু বলিনি হুজুর। আরে সুরেন্দ্রনাথের লাশ চুরি গিয়েছে। লাশ চুরি? সে কি? লাশ কেন চুরি যাবে? সে কথা কি করে বলবো? শেষ রাত্রে আমরা তোমার ঘরে গিয়ে দেখি লাশ নেই আর জানলা খোলা আছে, আর তুমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছো। জানালা কি খোলা ছিল হুজুর? তাহলে ভেতর দিক থেকে কেউ খুলেছে। জুলেখা খুলে থাকবে। ঠিক হুজুর, জুলেখাই তবে এই লাশ চুরি করেছে। তো কেমন করে সে ঘরের ভেতরে আসলো? সে খাটের নিচে লুকিয়েছিল হুজুর। খাটের নিচে? তুমি ঠিক জানো? হ্যাঁ হুজুর, আমার কথা ঠিক। সে খাটের নিচে লুকিয়েছিল। আমি দরজার দিকে মুখ করে ঠিক খাটের পাশেই বসেছিলাম। সব জানলা বন্ধ ছিল, আর কোনো দিক দিয়ে আসবার উপায় ছিল না। যদি সে দরজা দিয়ে আসতো, আমি সেই দিকে মুখ ফিরিয়ে বসেছিলাম, তখনই তাকে দেখতে পেতাম। কোথায় কিছু নেই, হঠাৎ পিছন দিক থেকে সে একবারে 2 হাত দিয়ে জড়িয়ে আমার গলাটা খুব জোরে টিপে ধরল। পিছন দিক থেকে? হ্যাঁ হুজুর, একটু তন্দ্রা আসলেও তখনও আমার বেশ হুঁশ ছিল। আপনি যখন উঠে যান তখন আমি জেগেছিলাম। তারপর কি যেন একটা গন্ধ, আমার একটু একটু ঘুমের ঝোঁক আসতে লাগলো। এমন সময় আমার পিছন দিকে একটা শব্দও হলো, কিন্তু আমার মাথাটা তখন কেমন ভারী হয়ে উঠেছিল। ইচ্ছা থাকলেও আমি মুখ ফিরিয়ে দেখতে পারলাম না। এমন সময় জুলেখার সেই কালো কালো 2খানা হাত যেন একবার দেখতে পেলাম। হঠাৎ পিছন দিক থেকে সে এক হাতে আমার গলা জড়ি করে ধরলো, আর এক হাতে একটা রুমাল আমার মুখের ওপর চেপে ধরলো। বটে, সেলিনা যে আমাকে মিথ্যে কথা বলেছে তা আমি বুঝেছিলাম। তারপর রহিম, তখন তুমি চিৎকার করে উঠলে না কেন? চিৎকার করব কি হুজুর, আমার মুখ দিয়ে কথা বেরোলো না। সবই যেন স্বপ্নের মতো মনে হতে লাগলো। তবুও আমি জোর করতে লাগলাম। সে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল। খাটের কোণে লেগে মাথায় খুব আঘাত লাগলো। তারপর আর কিছু মনে পড়ে না? না হুজুর, এ সব কি কাণ্ড! আমি কিছুই বুঝতে পারছি না। জুলেখা যে কিভাবে ঘরের ভেতরে লুকিয়েছিল আমি এখন বুঝতে পারছি। আমারও তো জানা দরকার। কি বলো দেখি। বোধহয় আপনার মনে আছে, সেদিন জুলেখা আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। তার মনিবের সাথে দেখা করবার জন্য আমাকে ডাকতে এসেছিল। তাতে কি হয়েছে? সেদিন সে আপনার ঘর থেকে বেরিয়ে আসলো বটে, কিন্তু একেবারে আমাদের বাড়ি ছেড়ে যায়নি। তুমি কিভাবে জানলে? আমার সঙ্গে যখন সে বাড়ির বাইরে এসেছিল, সেই সময় ডাক্তার সাহেব এসে তাকে ডাকলেন। তার সাথে তিনি কি একটা পরামর্শ করতে লাগলেন। আমি নিজের কাজে চলে গেলাম। আমি এখন বেশ বুঝতে পারছি সে ঘরে লাশ ছিল। সেই ঘরে ডাক্তার সাহেব খাটের নিচে জুলেখাকে লুকিয়ে রেখেছিলেন। মনিবের সাথে কথোপকথনে রহিম অবসন্ন হয়ে পড়ল এবং জোরে জোরে শ্বাস পড়তে লাগল। দত্ত সাহেব রহিমকে কথা বলতে মানা করে গফুরের মাকে ডেকে নিয়ে ঘর ত্যাগ করলেন। ঘর ফিরে দত্ত সাহেব চিঠি লিখতে বসলেন। একটাতে বিশেষ কাজ আছে বলে গঙ্গারামকে আসতে লিখলেন, অপরটাতে রুকনো রহিম বক্সকে দেখবার অজুহাত দেখিয়ে ডাক্তার বেন্ট উঠকে আসতে লিখলেন। তখনই চিঠি দুটো আসানুল্লাহর হাতে পাঠিয়ে দিলেন। নিজে জুলেখার সাথে দেখা করতে বেরোলেন।
সেলিনাদের বাড়িতে উপস্থিত হয়ে দত্ত সাহেব প্রথমেই জুলেখার দেখা পেলেন। প্রথমে তার কাছে নিজের মনোভাবের কিছুই প্রকাশ করলেন না। তার সাথে দোতলার বারান্দায় গিয়ে বসলেন এবং সেলিনার মাকে খবর দিতে বললেন। জুলেখা মিসেস মার্শানকে ডেকে আনতে গেল। কিছুক্ষণ পর জুলেখা একা ফিরে আসলো এবং তাঁর মনিব শীঘ্রই আসছেন বলে প্রস্থানের উপক্রম করল। দত্ত সাহেব বাধা দিয়ে বললেন, দাঁড়াও, এখন গেলে চলবে না, বিশেষ একটা কথা আছে। আমার সঙ্গে হুজুরের এমন কি বিশেষ কথা আছে? চালেনা দেশমের সম্বন্ধে দু একটি কথা জিজ্ঞাসা করবার আছে। আমি যা জানি তা বেবাক হুজুরকে একদিন বলেছি। বেবাক এখনো হয়নি যে, কিছু কিছু ফাঁক থেকে গিয়েছে। ডাক্তার বেন্টউডের জন্য চালেনা দেশমের নতুন বিষ তৈরি, সেই বিষ রুমালে লাগিয়ে বিছানা নিচে লুকিয়ে থাকা, রহিম বক্সকে অজ্ঞান করা, এইসব কথাগুলো কে বলবে? কথাগুলো শুনে ভয়ে জুলেখার চোখ কপালে উঠে গেল। সহসা জুলেখা কোনো কথা বলতে পারল না। শুধু তাই নয়, জানালা খুলে বেন্টউডকে ঘরের ভেতরে আসতে দিয়েছিল এবং দুইজনে মিলে সুরেন্দ্রনাথের লাশ চুরি করেছ। লাশ চুরি? সুরেন্দ্রনাথের? হ্যাঁ, সুরেন্দ্রনাথের লাশ বেন্টউড আর তুমি দুজনে মিলে চুরি করে নিয়ে গিয়েছ। জুলেখা, এখন আর অস্বীকার করলে চলবে না, তাতে কোনো লাভ নেই। আমি তোমার মুখ দেখে সব বুঝতে পারছি বলে দত্ত সাহেব স্থির তীক্ষ্ণ দৃষ্টিতে জুলেখার মুখ নিরীক্ষণ করতে লাগলেন। দত্ত সাহেবের কথায় জুলেখার আপাত মস্তক ঘন ঘন কাঁপছে। এমন সময় মিসেস মার্শান এসে দাঁড়ালেন। জুলেখা তার পায়ের কাছে সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ে হাউ হাউ করে চিৎকার করে কাঁদতে আরম্ভ করল। জুলেখা, কি হয়েছে? এমন করে তুই কাঁদছিস কেন? আগে ওকে চুপ করতে বলুন, তারপর যা ঘটেছে সব আমি বলছি। জুলেখা, চুপ কর, উঠে দাঁড়া। কি হয়েছে? কি হয়েছে যে এমন করছিস? আমি কি ঝুটবাট বলেছি? আমি আর কিছুই জানি না। হুজুর সাহেব আজ আমাকে ঝুটমুট। দত্ত সাহেব জুলেখাকে আর বেশি বলতে দিলেন না। তিনি জুলেখার সম্বন্ধে সব কথা বুঝিয়ে বলতে লাগলেন। জুলেখা স্থিরভাবে দাঁড়িয়ে সবই শুনে যেতে লাগল, আর চিৎকার করল না। কেমন করে হবে? আপনি যা বলছেন তা একেবারে অসম্ভব। কিসের অসম্ভব? আপনার জুলেখার পক্ষে সবই সম্ভব। আমি আপনাকে যেসব কথা বললাম তার একটি পর্ণ মিথ্যে নয়। জুলেখাকে বড় সহজ মনে করবেন না। বিষাক্ত রুমাল দিয়ে জুলেখা যে রহিমকে অজ্ঞান করেছিল তা আপনি রহিমের মুখে স্পষ্ট শুনলে তখন আর অবিশ্বাস করতে পারবেন না। জুলেখা, এসব কি সত্যি? ঠিক করে বল। জুলেখা আর কি বলবে? সব কথাই এখন প্রকাশ পেয়েছে। জুলেখাই আমাদের সুরেন্দ্রনাথের হত্যার একমাত্র কারণ। না, আমি কেন সুরেন্দ্রনাথকে হত্যা করব? চালেনা দেশমের জন্য কে নতুন বিষ তৈরি করেছিল তা আমি জানি না। আমি চালেনা দেশম দেখিনি। এইখানে এই বাড়ির গেটের ধারে চালেনা দেশম পাওয়া গিয়েছে। তা হবে, কিন্তু আমি আপনার চালেনা দেশম দেখিনি। চালেনা দেশমে যে নতুন বিষ দেখলাম তা তুমি ছাড়া এখানকার আর কেউই তৈরি করতে জানে না। তবে সে বিষ কে তৈরি করলো তা আমি কি করে বলবো? আমি আর কিছুই জানি না। তাহলে আপনি এখন জুলেখাকেই সুরেন্দ্রনাথের হত্যাকারিণী বলে স্থির করেছেন? একরকম তাই বটে। জুলেখা নিজের হাতে সুরেন্দ্রনাথকে হত্যা করেনি, সর্বতোভাবে হত্যাকারী সাহায্য করেছে। জুলেখার সহায়তায় হত্যাকারী সহজে সুরেন্দ্রনাথকে খুন করে আত্মগোপন করতে পেরেছে। কে সে হত্যাকারী? আপনি তাকে চেনেন? খুব চিনি। হত্যাকারী ডাক্তার বেন্টউড। বলেন কি? ডক্টর বেন্টউড হত্যাকারী? তিনি কেন সুরেন্দ্রনাথকে খুন করতে গেলেন? কারণ আছে। আপনার মেয়ে সেলিনা সুরেন্দ্রনাথের একান্ত অনুরাগিনী। ডাক্তার বেন্টউডের একান্ত ইচ্ছা সেলিনাকে বিয়ে করবে, কিন্তু তার সেই ইচ্ছে পূরণের প্রধান অন্তরায় সুরেন্দ্রনাথ। তাই সুরেন্দ্রনাথকে হত্যা করেছে। এটা কি কখনো সম্ভব? এই জন্য তিনি খুন করতে গেলেন? কি আশ্চর্য! আশ্চর্যের কিছুই নেই। যাই হোক, আপনি নিশ্চয়ই জানবেন
জুলেখার তৈরি বিষে সুরেন্দ্রনাথের মৃত্যু হয়েছে। জুলেখাই সেই বিষে রহিমকে অজ্ঞান করে বেন্টফুটকে বাঁচাবার জন্য সুরেন্দ্রনাথের মৃতদেহ তাকে বের করে দিয়েছে। জুলেখা, এসব কি সত্যি? হ্যাঁ সাহেব, আমাকে যেরকম হুকুম করেছিলেন আমি তাই করেছি। সাহেব আবার কে? ডাক্তার বেনফুট নাকি? হ্যাঁ তিনি। তোর সাহেবের মতলবে তুই সুরেন্দ্রনাথের লাশ চুরি করেছিস? হ্যাঁ। সে লাশে তোর সাহেবের কি দরকার? সে কথা সাহেবকেই জিজ্ঞেস করুন। তোর সাহেব সে লাশ এখন কোথায় রেখেছে? আমি জানি না, সাহেব জানেন। আইনের মুখে পড়লে সব কথা বেরিয়ে পড়বে। আপনি আইনের কথা কি বলছেন? আপনি মামলা মোকদ্দমা করবেন ঠিক করেছেন? হ্যাঁ, শীঘ্রই আমি ডাক্তার বেনফুটকে গ্রেপ্তার করব। কি সর্বনাশ! কেন ডক্টর বেনটুটকে কেন? বেনফুটই বিষগুপ্তি চুরি করেছিল। সেই বিষগুপ্তির সাহায্যে সে সুরেন্দ্রনাথকে হত্যা করেছে, তারপর সুরেন্দ্রনাথের লাশ অপহরণ করেছে। টমরু টমরু টমরু। টম্বুরু থেকে তোর সাহেবের কোনো উপকার হবে না। আমাদের এ দেশে টম্বুরু কাউরূপীর কোনো বুজরুকি কিছু মাত্র খাটবে না। দেখি দেখি এবার তোকে কোন টম্বুরু রক্ষা করে। আপনি কি আমাদের জুলেখাকেও পুলিশের হাতে দেবেন? নিশ্চয়ই। কেন? জুলেখা তো সুরেন্দ্রনাথকে খুন করেনি। না করলেও খুনিকে সাহায্য তো করেছে। জুলেখা নিজের মুখে নিজের অপরাধ স্বীকার করেছে। কি ভয়ানক! সব দিকেই সর্বনাশ বেঁধে গেল। কেবল জুলেখার জন্যই কি আপনি এত কাতর হচ্ছেন? না। হ্যাঁ, কেবল জুলেখার জন্য। জুলেখার কেউ কিচ্ছু করতে পারবে না। সাহেব জুলেখাকে রক্ষা করবেন। তোর সাহেব আগে নিজেকে রক্ষা করুক, তারপর অপরকে রক্ষা করবে। আমি যে জন্য এসেছিলাম তা শেষ হয়েছে। আপাতত আমি উঠলাম। আপনি কি আমাদের সর্বনাশ করবেন? আপনি এমন কথা বলছেন কেন? সুরেন্দ্রনাথের হত্যাকারীকে আমি উচিত শাস্তি দিতে মনস্থ করেছি মাত্র। তারপর দত্ত সাহেব দ্রুত সে স্থান ত্যাগ করলেন। যখন দত্ত সাহেব বারান্দা অতিক্রম করে সিঁড়ি দিয়ে নামছেন, তখন একটা ঘর থেকে ব্যগ্র কণ্ঠে কে বলল, চলুন, এখানে না, আপনার সাথে অনেক কথা আছে। আপনাদের যে কথাবার্তা হচ্ছিল আমি আড়ালে থেকে সব শুনেছি। দত্ত সাহেব পিছন ফিরে দেখলেন সেলিনা দাঁড়িয়ে আছে। তোমার সাথে কথা বলতে আমার প্রবৃত্তি হয় না। একদিন তুমি সেই রুয়াল সম্বন্ধে আমাকে অনেক মিথ্যে কথা বলেছ। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছি। তাছাড়া তখন আর কোনো উপায় দেখিনি। জানেন কাকে ঢাকবার জন্য আমাকে এরকম করতে হয়েছিল? ডাক্তার বেন্টউডকে? না, তিনি কেন, তবে কে? যিনি বিষগুপ্তি অপহরণ করেছিলেন। দেখছি তুমি তবে সব খবর রাখো। কে সে? ডাক্তার বেন্টউড? না না, তিনি না। তবে কে? জুলেখা? না, জুলেখাও নয়, আমার মা। আজকের গল্পের প্রশ্ন হল, রাসবিহারী বাবুর বাড়ি থেকে বিষগুপ্তি চুরি করে কে? শুনছিলেন আমাদের আজকের নিবেদন 5 কড়িদের কলমে জীবনমৃত হত্যা রহস্য, প্রথম পর্ব। গল্প পাঠে এবং ব্যারিস্টার আমি সায়ক। রাসবিহারী বাবু সাধ্যায়, ডক্টর বেন্টুট পার্থ, অমরেন্দ্রনাথ রাজ, সুরেন্দ্রনাথ স্বরূপ, জুলেখা ঝিনু, সেলিনা অনুশ্রী, আমিনা পম্পা, আশানুল্লাহ দীপ্তদী, মিসেস মার্শান দেবস্মিতা, রহিম বক্স কৌশিক, গঙ্গারাম দৈপায়ন, নামনি তৃষা। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ, মুরান। টিম ফিকশন হাট ফিরে আসবে জীবনমৃত হত্যা রহস্যের অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবে।